DD #1 Season 8, co-powered by Sunfish Muddy Light এবং Vival Glycerin Soap. Cosmetic partner ITX Dazzler. Jewelry partner HK Dotto Jewelers. Special partner Cucina Small Appliances. এই তো সময় এগিয়ে যাওয়ার, এই তো সময় ভয় না পাওয়ার, এই তো সময় লড়াই করে নিজের জন্যই বাঁচতে চাওয়া। আজকে মেয়ে লক্ষ্মী যেমন, তেমনই সে দুর্গা হয়, সব বাধাকে সরিয়ে ফেলে জীবন যুদ্ধ করছে জয়। আজকে আমরা এরকমই চারজন দারুণ দিদির এগিয়ে যাওয়ার গল্প শুনবো। সবাই আজকে মঞ্চে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে গার্গী ঘোষ। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে এসেছি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমি আজকে আমার ফটোগ্রাফিতে প্রতিষ্ঠিত। আমি সেই গল্প আপনাকে শোনাবো। শুনবো তোমার গল্প গার্গী। এরপর আছে কমলা সাহা। নমস্কার দিদি, আমি ডালনা বর্ণনগর থেকে আসছি। আমি বাই প্রফেশন ডায়েটিশিয়ান, ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি সেই গল্পটাই আপনার সঙ্গে এবং দর্শকের সঙ্গে শেয়ার করে নেব। থ্যাংক ইউ। মানে ডায়াবেটিসের ব্যাপারে তুমি অনেক কিছু আমাদের ইনফরমেশন দেবে আজ। অবশ্যই দিদি। থ্যাংক ইউ। শান্তি দুয়ারি। নমস্কার দিদি, আমি বেলুড় থেকে এসেছি। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে অনেক বড় বড় বাধা বিপত্তি এসেছে, সেগুলো কাটিয়ে আমি কিভাবে এখন এই জায়গায় এসেছি সেই গল্পই তোমার সাথে করবো। শুনবো। মিতালি দাস। নমস্কার দিদি, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিকূলতার যুদ্ধ করতে করতে আজ আমি কিভাবে এখানে দাঁড়িয়ে সেই গল্প তোমাকে করবো আজকে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেভেজেট। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে সারা বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলবো গার্গীর সাথে। ফটোগ্রাফার তুমি একজন, হ্যাঁ দিদি। কি শখ ছিল ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলায় আমি বাবার হাত ধরেই ফটোগ্রাফিতে আসা, মানে বাবাকে ছবি তুলতে দেখে দেখে ছোটবেলা থেকে ক্যামেরা ধরে ধরে সেটা থেকে একটা প্যাশন গ্রো করেছে। তারপর আমি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স করেছি। একসময় মেন স্ট্রিম জার্নালিজমে আমি ছিলাম, রিপোর্টিং ডেস্কে। ফটোগ্রাফিও যেহেতু আমার পার্ট অফ সাবজেক্ট ছিল, তো ফটোগ্রাফি মানে চলেছে, মানে আমার জীবনের ওঠা পড়ার সাথে সাথে ফটোগ্রাফি সমানে আছে। আর আজকে আমি যেটুকু প্রতিষ্ঠা পেয়েছি আমার জীবনে, সবটাই ফর সেক অফ ফটোগ্রাফি। আচ্ছা, আমি যে প্ল্যাটফর্মটা আজকে নিজের জন্য তৈরি করেছি তাতে খুব একটা ইজি ছিল না ব্যাপারটা। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে আসতে হয়েছে। কেন? আমি যখন ফটোগ্রাফিটা আমার প্রফেশন হিসেবে নিই, তখন আমার ফটোগ্রাফি ফিল্ডেও অনেক হয় না, যেহেতু ফটোগ্রাফি ইটসেলফ অপটিক্যাল ফিজিক্স, তো আমাদের অনেক রকম টেকনিক জানতে হয়, অনেক মেকানিজম জানতে হয়। এই নিয়ে আমি পড়াশোনাও করে তবেই আমি ফিল্ডে এসেছি। তো অনেক সময় অনেক মেল ফটোগ্রাফার্সরাও ইভেন আন্ডার এস্টিমেট করেছে যে ও ফটোগ্রাফি মেয়ে, এটা তো আছেই, প্লাস সমাজ পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়ে, মানে মেল ফটোগ্রাফার খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেন্স সবার কাছে, কিন্তু একজন ফিমেল ফটোগ্রাফার মানুষ খুব তাড়াতাড়ি মেনে নিতে পারে না। তার সাথে আমি নিজের কেরিয়ার বুস্ট আপ করেছি ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে। ভেরি গুড। আমি ওয়েডিং ফটোগ্রাফিতে প্রথমে ফ্রিল্যান্সিং করতাম, কিন্তু তার আগে তুমি বলে তুমি জার্নালিজম পড়েছো। জার্নালিজম করেছি, কিন্তু আমাকে মেইনস্ট্রিম মিডিয়া থেকে সরে যেতে হয়। কারণ আমার 4 বছর আগে বিয়ে হয়েছিল। 4 বছরের সংসার জীবন ছেড়ে আমাকে বেরিয়ে আসতে হয়। একটা সময় এমন হয়েছিল, আমাকে আমার ইনলজ হাজবেন্ডরা, আমার ভালো কেরিয়ার শাইনিং ছিল তখন, আমি কেরিয়ারে যথেষ্ট এগিয়ে, তো আমাকে সব কিছু ছেড়ে ছুড়ে দিতে হয়। ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে ঘরে বসে যেতে হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? না দিদি, লাভ ম্যারেজ ছিল। তুমি জানতে না? তো তারা জানতো? আমি প্রথমে বুঝতে পারিনি দিদি, আমার কোনো প্রফেশনই ওরা অ্যাকসেপ্ট করতে পারেনি। যখন আমি মেন স্ট্রিম জার্নালিজম ছেড়ে আমি একটা সাউন্ড কোম্পানিতে অ্যাজ আ পাবলিক রিলেশনশিপ ম্যানেজার হিসেবে ঢুকলাম, সেই জবটা ওদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না। তো একটা সময় আমাকে সাউন্ড কোম্পানির একটা ভালো জব ছেড়েও আমাকে ঘরে বসে যেতে হয়েছিল। ইভেন 24/7 আমাকে চোখের সামনে রেখে দিত। ইভেন আমি আমার বাড়িতে বাবা মার সাথেও কন্ট্যাক্ট করতে পারতাম না। কিছু জানতে না, কিছু বুঝতে পারিনি দিদি। মানে আমাকে মেন্টালি অ্যাবিউজ করা হতো, যার জন্য আমার ফিজিক্যালি অনেক এফেক্ট পড়েছিল। আমার একটা মেন্টাল ট্রমা ডিসঅর্ডার গেছে একটা পিরিয়ডে। ফাইনালি 4 বছর পর একটা সময় আমি একটা খুব ছোট্ট একটা স্কোপ পেয়েছিলাম, তখন আমার ভাইকে সব কথা বলে ফেলেছিলাম। আমাকে সঙ্গে সঙ্গে আমার বাবা ভাই মা নিয়ে চলে গেছিলো। তারপর ওখানে গিয়ে বাড়িতে গিয়ে একটা পিরিয়ড কেটেছে, তখন বলতে পারো আমার কিছু ট্রিটমেন্টসও হয়েছে, একটা ট্রমার মধ্যে দিয়ে কেটেছে। আমার রাতে ঘুম হতো না, অনেকদিন আমাকে স্লিপিং পিল নিতে হয়েছে, ঘুমোতে পারতাম না, রাত জেগে পাগলের মতো এডিটিং করতাম, মানে কিছু একটা করে আমাকে তো বিজি রাখতে হবে নিজেকে। একটা টাইমে আমার মনে হলো যে না, আমি তো বসে থাকার মেয়ে নই, আমাকে কিছু একটা করতে হবে। ফটোগ্রাফিকে বেছে নিলাম।
তো আমার ভালো লাগার সাথে খারাপ থাকার সাথে ফটোগ্রাফি ছিল। মন খারাপ হলে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তাম, স্ট্রিট ফটোগ্রাফি করতাম, কুমারটুলিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশন করতাম। তখন আমি মেন স্ট্রিম ফটোগ্রাফিতেই ভাবলাম যে না, নিজেকে তৈরি করি, স্কিল্ড করি। তো তার জন্য বিভিন্ন ওয়ার্কশপ করতে হয়েছে। যদিও মধ্যবিত্ত ফ্যামিলিতে ফটোগ্রাফি ভেরি এক্সপেন্সিভ, আমাদের ইকুইপমেন্টস কেনা, গ্যাজেটস কেনা, লেন্সেস, মানে ভীষণ এক্সপেন্সিভ ব্যাপার। ফটোগ্রাফি এতটাই অ্যাডভান্স, সময়ের সাথে সাথে নিজেদের তৈরি করতে হয়। তো যে মেন্টাল ট্রমাটা গেছে ফটোগ্রাফির জন্যই আমি আজকে এই জায়গাতে, কারণ ফটোগ্রাফি দিয়েই আবার নিজেকে নতুনভাবে আমি তৈরি করতে পেরেছি। তো ধরো ক্যামেরা, লেন্স, এগুলো তো অনেক দাম হয়। হ্যাঁ, সেগুলো ফ্যামিলি সাপোর্ট করেছে তোমাকে? আমি যেহেতু একটা টাইমে জব করতাম, কিছু টাকা আমার সেভিং করে রেখেছিলাম। যখন আমি কোম্পানি জব ছাড়লাম, একটা ল্যামসাম অ্যামাউন্ট আমি আমার পিএফ এ পেয়েছিলাম। ইএমআই করে করে অল্প কিছু টাকা যা সেভিং ছিল এই করে ফটোগ্রাফিতে ফ্রিল্যান্সিং করে ওয়েডিংয়ে সেই ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে আমি অল্প অল্প করে নিজের ফটোগ্রাফিতে ইনভেস্টমেন্ট করে আজকে আমার নিজের স্টুডিও আছে দিদি, আমার নিজের কোম্পানি আছে ফটোগ্রাফিয়া অনলাইন। পথটা নিশ্চয়ই সহজ ছিল না গার্গী, বিকজ সেই সময় তো নিশ্চয়ই অনেক ফটোগ্রাফার, ভালো ভালো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল একদমই বা তাই আছে। দিদি, এই রাস্তাটা খুব টাফ ছিল। প্রথম 1 থেকে 1.5 বছর আমাকে ফ্রিতে কাজ করতে হয়েছে, পোর্টফোলিও করতে হয়েছে, বিভিন্ন মডেল শ্যুট আমি ফ্রিতে করেছি। ওয়েডিংয়েও অনেক সময় ফ্রিল্যান্সিং যখন আমি স্টার্ট করলাম ফ্রিতে করতে হয়েছে। আস্তে আস্তে আমার অ্যামেচার থেকে প্রফেশনাল হওয়ার থেকে শুরু করে সবাই আমার কাজ দেখেছে। এখন যে স্টুডিও খুলেছো, এখন মোটামুটি ভালো রোজগার হয়? হ্যাঁ দিদি, ইভেন আমি আমার ফটোগ্রাফির ইনকাম থেকে আমার সাইডে অনলাইন বুটিক আছে বোলপুর ভাইবস, বোলপুরে আমার প্রোডাকশন, আমার ফটোগ্রাফির ইনভেস্টমেন্ট দিয়ে আমি আমার বুটিক চালাচ্ছি অনলাইন। অল ওভার ইন্ডিয়াতে আমার রেসপন্স ভালো, আমার অল ওভার ইন্ডিয়াতে কাস্টমার। তো সেই পার্টটা কে দেখে? আমিই দেখি দিদি, আমি এই নিয়ে ভালো আছি। তার মানে সারাদিন প্রচুর ব্যস্ততায় কাটে? প্রচুর ব্যস্ততায় কাটে দিদি। গুড। আর অবশ্যই আমার বাবা মার ভীষণ ভীষণ সাপোর্ট আছে, যারা আমার ব্যাকবোন, আমাকে সবসময় আগলে রেখেছে দিদি। আমি ওদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ। সব থেকে বড় কথা, এটা একটা ট্রমার পরেও যে তুমি ঘুরে দাঁড়িয়েছো এবং নিজেকে এস্টাবলিশ করেছো, নিজেকে প্রমাণ করেছো। হ্যাঁ দিদি। বাট ইউ হ্যাভ ফাইট ইট ব্যাক। ইয়েস দিদি। ভেরি গুড, ইউ হ্যাভ অ্যাচিভড দিস গার্গী। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। জীবনে আরো বড় হও, আরো ভালো ভালো ছবি তুলো, কখনো আমারও ছবি তুলো। দিদি, আমার একটা উইশ আছে দিদি যে আমি আপনার একটা পোর্টফোলিও করব। শিওর। খুব বড় ফ্যান আপনার আমি। থ্যাংক ইউ সো মাচ গার্গী। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে ছবি তুলবো। তুমি ক্যামেরা নিয়ে এসছো আজকে? হ্যাঁ দিদি, নিয়ে এসেছি। তাহলে তোমার ক্যামেরাটা নিয়ে এসো, আমরা এখানে একটা ছবি তুলে নিই। হ্যাঁ, তারপরে তোমার সাথে আলাদা করে ফটো শুট করবো একদিন। দেখি কেমন এলো। বাহ, ভেরি নাইস, থ্যাংক ইউ। এরপর আমরা খেলা শুরু করবো। রেডি খেলার জন্য? সবাই দেখো কি খেলা আসছে। টিপট রয়েছে, চায়ের কাপ রয়েছে, চিনি রয়েছে। তোমাদের চা দিতে হবে, টিপট থেকে চা ঢালতে হবে, তার মধ্যে চিনি গুলতে হবে এবং সানফিস্ট মারি লাইফ বিস্কিট আছে, সেটা প্রত্যেকটা কাপের পাশে, প্লেটের পাশে 2টো করে দিতে হবে। এই 4টে কাপ রেডি করতে হবে। এই কাজ যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্ট সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে গার্গী। চিনি দাও, প্লেটে যেন চা না পড়ে। হ্যাঁ, সাবধানে চা ঢাল না পড়ে, আস্তে করে ধরে নাও, মুখটা ধরে নাও। ভেরি গুড, ব্যাস তুলে দাও।
ব্রেকের টাইম 1 মিনিট 45 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারি লাইফ এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। কমলা, ডায়াবেটিক এডুকেটর, হ্যাঁ দিদি, এই ব্যাপারটা কি? ডায়াবেটিস কথাটা এখন প্রায় ঘরে ঘরে, একদম যখন একবার ঘরের মধ্যে ঢুকে পড়ে সেটা বার করা খুব কঠিন হয়ে যায়। তো আমি শিখাই মানে ডায়াবেটিসের সঙ্গে কি করে ভালো করে বাঁচা যায়। বেসিক্যালি যখন একজন জানতে পারে যে তার ডায়াবেটিস হয়েছে, সে খুব ভেঙে পড়ে সাইকোলজিক্যালি, ইকোনমিক্যালি। তাকে একটা মোরাল সাপোর্ট দিই আমি। একজন ফিজিশিয়ান বা ডক্টর যখন দুটো মেডিসিন লিখে ছেড়ে দেন, ডায়াবেটিস এডুকেটর কাম ডায়েটিশিয়ান আমার কাজ হলো সেই পেশেন্টটিকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে সঠিক পথ্য দেওয়া, সঠিকভাবে মেডিসিনটা টাইমে খাওয়া, এবং সে কি লাইফস্টাইল লিড করলে স্পেশাল, কারণ সে স্পেশাল কেন বলছে, আর 5 জন মানুষের মতো সেও 5টা কাজ করবে, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে করবে, হাসি মুখে করবে, সে যাতে মুষড়ে না পড়ে বা কোনোভাবে ভেঙে না পড়ে। আর 5 জন মেয়ের মতো আমি ফুড অ্যান্ড নিউট্রিশনটা নিয়েছিলাম অ্যাজ আ নতুন সাবজেক্ট, ভালো সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা নেওয়ার পর আমি ভালোবেসে ফেলি। ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে এমএসসি পাস করার পর আমি একটা এনজিওতে কাজ করি অ্যাজ আ ডায়েটিশিয়ান 3 বছর। তো লাকিলি আই গট আ চান্স একটু ইম্প্রোভাইজ করে অ্যাজ আ ডায়াবেটিস এডুকেটর কাম ডায়েটিশিয়ান সবে একটা কোম্পানি জয়েন করেছি। সেখানে আমার কাজটা আরও ভাস্ট হয়ে গেছে দিদি। প্রপারলি গাইড করতে হবে, প্রপারলি গাইড করা, মানে খাবারটা কন্টিনিউ করে, মেডিসিনটা কন্টিনিউ করে। মানে ডায়াবেটিসের যেহেতু কোনো রকম লক্ষণ হয় না, অ্যাকচুয়ালি এখন এত লাইফস্টাইলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ইটিং ডিসঅর্ডার দিদি, যদি ঠিক টাইমে ঠিক খাবার না খাওয়া হয়, তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ঢুকতে শুরু করবে, যেটা এখন হচ্ছে। তাদেরকে শেখায় যে কিভাবে এই ডায়াবেটিসটাকে নিয়ে তারা হাসি মুখে লাইফটাকে লিড করতে পারবে, ফাইট করতে পারবে। আর এটা কি নেসেসারি যে মিষ্টি খেলেই শুধু ডায়াবেটিস হবে? একদমই নয় দিদি, একদমই নয়, মিথ হয়ে গেছে, একদম মিথ হয়ে গেছে। যে আমাদের কাছে যখনই পেশেন্টরা আসেন, আমি ডায়েট করছি, আমি একদম ভাত খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, এটা কিন্তু নয়। আপনি সব খান, কিন্তু পরিমাণ মতো খান, সঠিক সময় খান, আর সঠিক সময় মেডিসিনটা নিয়ে খান। আমার ডায়াবেটিস হয়ে গেছে মানে আমার সব শেষ হয়ে গিয়েছে, বা আমি এখন কিছুই করতে পারবো না, কোথাও যেতে পারবো না, আমাকে এখন আর 5 জনের থেকে বেশি মেডিসিন খেতে হবে, তা কিন্তু নয়। আপনি যদি হাসি মুখে এই ডিজিজটার সঙ্গে বাঁচতে পারেন, তাহলে আপনি আরও বেটার ফাইট করতে পারবেন ডিজিজটাকে। অনেকে এমন আছেন যে ওভারওয়েট হয়ে যাচ্ছে বলে খাবার বন্ধ করে দিচ্ছেন, কিন্তু ঠিক টাইমে যদি খাবারটা না খাওয়া, তাহলে কিন্তু ওয়েটটা আরও বাড়তে থাকবে, আরও বেশি সমস্যা হবে। সে তাদের এই মিসকনসেপশনগুলো বা এই মিথগুলো ব্রেক করাই আমার কাজ। পার্টিকুলার কোনো ফুড তুমি কি রেকমেন্ড করো কমলা, যেটা খাওয়া উচিত? পার্টিকুলার ন্যাচারাল ফুড দিদি, কোনো সাপ্লিমেন্টেড ফুড নয়, যেটা বাড়িতে তৈরি হচ্ছে, ফাস্ট ফুড একদমই না। ফাস্ট ফুড বারণ করা কারণ একটাই, যে তেলটা ওরা ইউজ করে প্রচুর পরিমাণে, বারবার করে হিটিং এ আসার ফলে ওটা স্মোকিং পয়েন্ট অনেকটা বেড়ে যায়, যেটা একদম ডিরেক্টলি আমাদের শরীরের ভেতরে গিয়ে ট্রান্স ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, যেটা কিন্তু ভীষণই হার্মফুল। মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু আসে এখন ডায়াবেটিস নিয়ে, যেটা কিন্তু এখনই আমাদের ঝেড়ে মুছে না ফেললে এটা কিন্তু পরবর্তীকালে আরও বেশি সমস্যা। তাই আমি অ্যাজ এ মানে ডক্টরের হেল্পিং হ্যান্ড হয়ে পেশেন্টকে সার্ভ করি এবং তার কাছ থেকে হাসি মুখটা ফিরে পাই, এটাই আমার অ্যাচিভমেন্ট, এটাই তোমার পাওয়া। ডেফিনেটলি অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমার থেকে আজকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, আশা করি সবাই উপকৃতও হয়েছে। ভালো থেকো কমলা। থ্যাংক ইউ। ডায়াবেটিক পেশেন্টরা চা খেতে পারে তো? একদম দিদি, চিনি দিয়ে খেতে পারে তো? পরিমাণ মতো। রেডি স্টার্ট। You gave me this, you gave me that. Muna bole mama say I want this, I want this, I want this. Muna bole mama say I want this. Ding 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 dang, ding 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 dang, ding 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 dang, ding 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 ding. Muna mama. বলো। এবার সানফিশ মারি লাইট তাড়াতাড়ি করে ডালো দুটো করে। झड़ जाए सावन आए सुन के मेघ मल्हार
অতিথি যা যা কমলার টাইম 1 মিনিট 36 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই সানফিশ মারি লাইফ এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শান্তি, প্রতিটা মুহূর্তে জীবনের ঝড়ের সম্মুখীন হয়েছো, সব কাটিয়ে আজকে আমার সামনে দাঁড়িয়ে আছো। আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো ছোটবেলাটা খুব হাসি মজা এইভাবেই কেটেছে। আমি নাচ আমার প্যাশন ছিল, নাচ করতে খুব ভালোবাসতাম, নাচটা নিয়েই বড় হবো ভেবেছিলাম। 8 বছর বয়সে আমার লাইফে একটা বড় বিপর্যয় নেমে আসে। নাচটা যখন স্টার্ট করি আমি, তারপর হঠাৎ একদিন ব্যায়াম নাচের যেগুলো থাকে সেগুলো করতে করতে হঠাৎ পা আমার ফুলে গেছে, আমি আর হাঁটতে পারছি না। পাটা ফুলে গেছে হঠাৎ, সাধারণত স্বভাবে ছোটোখাটো কিছু। তো বাতের ট্রিটমেন্ট করার জন্য বাবা নিয়ে গেছে, তো বাতের ট্রিটমেন্ট চলেছে কদিন, এরকম ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, আবার ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। মেডিকেল কলেজে যাওয়া হয়, তো ওনারা বলে যে এরকম দেখে তো কিছু বোঝা যায় না, তো ভাইপসি করতে হবে। ভাইপসি হওয়ার পর আমার 3 দিনের মাথায় রেজাল্ট আসে যে আমার অস্টিওসার্কোমা ক্যান্সার হয়েছে। সেটা হাঁটুতে, হাড়ের মজ্জার ভিতরে হয়েছে, ওটা হাড়ের ক্যান্সার, তো ওটাকে ওই জন্য অস্টিওসার্কোমা, এটা লাখে একজনের হয়। সেটা শুধু পায়েতেই হয়েছে? হ্যাঁ, শুধু আমার পায়ের হাঁটুতেই রয়েছে। তো ডাক্তার ওখানে বলে দেয় কলকাতা মেডিকেল কলেজে যে ওনাকে কিছু করা যাবে না, আপনি বাড়ি নিয়ে চলে যান, এটা লাস্ট স্টেজ। তো ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে। ভেলোরে বলেছিল যে কেমো চলবে, কেমো দেওয়ার পর যদি টিউমারটা ছোট হয়ে যায় তাহলে ওটা অপারেশন করে মানে টিউমারটা বার করে দেবে, আর কেমো যেমন চলবে তারপরে ঠিক হয়ে গেলে হয়ে যাবে। তো কেমো চলে, কিন্তু টিউমারটা ছোট হয়নি, ওটা আরও বেড়ে গেছে। 8 বছর বয়সে কেমো চলেছে? হ্যাঁ, আমার কেমো চলেছে 8 বছর বয়সে। তারপর তখন আমাকে বলে যে পা বাদ দিতে হবে, কিছু করার নেই। যখন সবাই বলে দিয়েছে যে কিছু করা যাবে না, লাস্ট পজিশন, তো সেই সময় আমি বাবাকে বললাম যে কাছে থাকাটাই তো বড় জিনিস, স্ট্রাগল তো করে সবাইকেই বাঁচতে হবে, বোঝালাম। তারপর আমার অপারেশন হলো 2006-এর 6 সেপ্টেম্বর। অপারেশন হলো? হ্যাঁ, পা বাদ দিয়ে দিয়েছে। কেমো চলে, তারপরে কেমো হতে হতে আমার চেক আপ চলতো, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, চেক আপ চলছে হতে হতে যখন ক্লাস 10 আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো, তার কিছুদিন আগে আমার আবার কেমোর এফেক্ট ধরা পড়ে। খাদ্যনালীটা পুরোটাই মাংস গজিয়ে গেছিলো, খাবার ভেতরে যাচ্ছিল না, বুকে পেইন হচ্ছিল। তো তখন আমি বাবা নিয়ে গেছে, তো তারপর ওনারা ওষুধের মাধ্যমে তো ওরা মাংসটা এক সাইড দিয়ে গলিয়ে দিয়েছে, দিয়ে খাবারটা কোনো রকমে যাওয়ার মতো করে দিয়েছে। তো এখন মোটামুটি সুস্থ আছি। মানে সবাই মনে করে যে ক্যান্সার মানে আর কিছু করা যাবে না, লাস্ট স্টেজ, কোনো রকম কিছু নেই, কিন্তু আমি মনে করি যে মনের জোরটাই সব থেকে বড় জিনিস। মনের জোর থাকলে সব কিছু করা যায়। তো নিশ্চয়ই প্রচুর খরচাও হয়ে গেছে? প্রচুর খরচা হয়েছে। তো বাবা এত কিছু করলো কি করে? অনেক রকম প্রবলেম। বাবা যেহেতু একটা ছোট মুদিখানা দোকান, আর্থিক অনেক প্রবলেম হয়, পাড়ার লোক, বাড়ি, আত্মীয় স্বজন, যতটা আমাদের ছিল ততটা তো দিয়েছে, আর ধার দেনা করেছে, পাড়ার লোক সাহায্য করেছে, আত্মীয় স্বজন সবাই খুব হেল্পফুল, সবাই খুব সাহায্য করেছে, করে ট্রিটমেন্টটা কমপ্লিট করেছে। তারপর আমি ভাবলাম যে তখন না, তো ডাক্তার বলেছে নাচ আর কন্টিনিউ করা যাবে না, নাচ এখানেই বন্ধ করে দিতে হবে। তো তারপর পড়াশোনাটাকেই ভাবলাম তাহলে পড়াশোনা অ্যাটলিস্ট বাবার পাশে তো দাঁড়াতে হবে পড়াশোনা করে, না আমি বাড়িতে বড়, আমার বোন আর আমি। তো তখন আমি পড়াশোনাটাকেই কন্টিনিউ করলাম, 12 পাস করলাম সায়েন্স নিয়ে, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম ওমেন্স পলিটেকনিক চন্দননগর থেকে। তারপর এখন পুরুলিয়া গভর্নমেন্ট কলেজে আমি বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ছি, এটা কমপ্লিট করার পর জব করবো, বাবার পাশে দাঁড়াবো, এটাই। ভেরি গুড। এই যে তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, আমার সাথে কথা বলছো, এমনি অসুবিধা হচ্ছে না তোমার? না, আমার কোনো অসুবিধা হয় না। পা লাগিয়েছো? হ্যাঁ, পা লাগিয়েছি। হাঁটা, তারপর বাসে ওঠা, সব কিছু। বাসে ওঠো? হ্যাঁ, আমি সব কিছু একা একাই কিছু করি। করতে পারো? সব কিছু। তোমার কিছু সাপোর্ট আছে? কি নিয়ে হাঁটো তুমি? আমি কিছু লাগে না, আমি এমনি হাঁটি। হ্যাঁ, নিজেরটা নিজে করি। তুমি কি এখনো ট্রিটমেন্টেই আছো? ওষুধ টষুধ? আমাকে না, ওষুধ কিছু করতে হয় না, শুধু আমাকে চেক আপে যেতে হয়। তোমার খাদ্যনালীর যে প্রবলেমটা ছিল সেটা? ওটা কিছু হয় না, ওটা ওই রকম যে ওষুধের ব্যাপার করে দিয়েছে, ঠিক করে দিয়েছে, ওটা দিয়ে খাবারটা যায়, পুরো অপারেশন কিছু করেনি। এখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো? হ্যাঁ, আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি। ভালো শান্তি, তোমার যে এত মনের জোর, এটাই দেখে আমাদের অবাক লাগছে। তুমি হাসি মুখে এখানে দাঁড়িয়ে আছো, আমি ভাবতেই পারছি যে তোমার একটা পা নেই, তুমি যদি না বলতে আমি তো জানতামই না। এই মনের জন্যই বাকি জীবনটা এগোতে হবে শান্তি। একদম, সবটা মন, একদম। মন ঠিক থাকলে সব ঠিক। হাসি মুখে থাকো, আনন্দে থাকো,
ঠিক আছে, এই পাটা নিয়েই দেখবে তুমি কত যুদ্ধ জয় করে নেবে, যেটা অনেক মানুষ করতে পারে না, সেটা তুমি করে দেখাবে। ঠিক আছে, আমার অনেক শুভেচ্ছা দেবো। স্টার্ট। আমি গরম চা আমার ভুতিয়ে খা, আমি গরম চা আমার ভুতিয়ে খা, মুখ না পুড়িয়ে আমার ভুতিয়ে খা, আমি গরম চা আমার ভুতিয়ে খা, আমি গরম চা আমার ভুতিয়ে খা। করে নাও, পড়বে শাসন করে। আমি গরম চা আমার ভুতিয়ে খা, আমি গরম চা আমার ভুতিয়ে খা। ওকে, শান্তি খেলাটা শেষ করেছে 1 মিনিট 25 সেকেন্ডে। মিতালি, অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছো। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিলেন, মানে বাবাকে জন্ম থেকে কোনোদিন দেখিনি, মানে আমার জ্ঞান হবার আগেই বাবা মারা গিয়েছিলেন। মা অনেক কষ্ট করে মানে 2 ভাই বোনকে মানুষ করেছেন। প্রত্যেকটা ধাপে ধাপে পড়াশোনার জন্য এগিয়েছি আর মনে করেছি আমার বুঝি এখানেই শেষ। এই করে করে আমি বিএ পাশ করেছি। তারপরে বাড়ির থেকে দেখাশোনা করে আমার বিয়ে ঠিক করে। আমার স্বামী সামান্য প্রতিবন্ধী, কিন্তু সেটাকে আমি মনে করি না, কেননা ও ভীষণ ভালো ছেলে। তার অসুবিধা কি বলে? তার অসুবিধা কিছু, তার অসুবিধা হচ্ছে একটা পায়ের আঙুলগুলো প্রত্যেকটা আঙুল ছোট, ও, আর পাগুলো সরু, আর কিছু না। তাহলে কি হাঁটতে অসুবিধা হয়? না, হাঁটতে অসুবিধা হয় না, মানে ওর সাথে হেঁটে কেউ পারে না, আমি তো পারিই না ওর সাথে হেঁটে। আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার জেরক্সের দোকান আছে, তো গিয়ে দেখলাম সেই দোকানটা একটা দোকান না, আমার যে ঘর, আমার যে বেডরুম, সেখানেই আমার জেরক্সের মেশিনটা। এবার এমনও দিন গেছে কোনোদিন আমার জেরক্সের দোকানে বউনিই হয়নি। তখন আমার শ্বশুরমশাই মাথার উপরে ছিলেন, আমাদের সাহায্য করছিলেন। আমরা কোনোদিন বুঝতে পারিনি যে সংসার কি, কীভাবে সংসার চালাবো বা কিছু, এরকম কিছু বুঝিনি আমরা। তারপরে আমার হাজব্যান্ডরা 2 ভাই, দেওরের যখন বিয়ে হলো তখন শ্বশুরমশাই বললেন, এবার তোমরা তোমাদেরটা করে নাও, তোমরা এই বাড়িতে থাকো কিন্তু তোমরা সেপারেট হয়ে যাও। তখন আবার সবে একটা 2 মাসের বেবি হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আস্তে আস্তে বড় হই। আমাদের জেরক্সের দোকানে অনেকে ল্যামিনেশন করতে আসতো, তো সেই ল্যামিনেশনটা আমরা অন্য কারো কাছ থেকে করে আনতাম, অন্য দোকান থেকে। তাতে করে কি আমাদের লাভটা কম হতো। যদি আমরা এই মেশিনটা নিজেরা কিনতে পারি তাহলে আমাদের লাভটা বেশি হবে। তখন আমরা একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ছোট্ট একটা লোন পাই, মাত্র 10,000 টাকা। সেই টাকা দিয়ে আমরা একটা ল্যামিনেশন মেশিন কিনি। তারপর সেখান থেকে কিছু টাকা লাভ হয়, সে টাকাটা আমরা ব্যাংকে খুব এত ভালোভাবে শোধ করতে পারি যাতে পরবর্তীকালে ব্যাংক আমাদের নিজে থেকে লোন দেয়। এবার আমরা সেই লোনটা নিয়ে আমার যে দোকানটা ঘরের মধ্যে ছিল সেই দোকানটা আমি বাইরে নিয়ে যাও। তারপরে সেই লোনটা শোধ হওয়ার পর তারপরে আমরা একটা বড় অ্যামাউন্ট টাকা পাই, 1 লাখ টাকা। সেই টাকাটা দিয়ে আমরা স্টেশনারি, গিফট, স্টুডেন্টস কর্নারের যাবতীয় জিনিস সমস্ত মাল তুলি দোকানে। এবার সেগুলো খুব ভালো বিক্রিও হয়। এই করে করে আমি এখন মানে নিজেকে বড় হওয়ার চেষ্টা করছি, আর স্বামীর পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। এখন সে স্বাবলম্বী হয়ে গেছে পুরোটাই, এখন আমরা দুজনে মিলে সামলাই। আর সব থেকে বড় কথা, আমি সব থেকে বেশি কৃতজ্ঞতা জানাবো আমার শ্বশুরমশাইকে। সেই সময়টা আমাদের যদি না আলাদা করে দিতেন, আমরা কোনোদিনই সংসার কি, টাকা ইনকাম করতে হয় কী করে, দাঁড়াতে হয় কী করে, এগুলো কিছুই বুঝতাম না। খুব ভালো, আর সেটা তোমার প্রয়াসেই হয়েছে। হ্যাঁ। স্বামীর পাশে দাঁড়িয়েছো এবং দুজনে মিলে একটা সুন্দর নিজেদের ভালো একটা জগৎ তৈরি করেছো। থ্যাংক ইউ। মিতালি, তুমি আজকে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছো কারণ তুমি কোনোদিন কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করোনি। জীবনে চলার পথে এরকম অনেক কিছু থাকে যেটা নিয়ে আমাদের কম্প্রোমাইজ করা উচিত নয়। কাজের জায়গা তো ডেফিনেটলি, তার সাথে সাথে হেলথ, স্কিনের যত্ন নেওয়ার সময় আমরা কখনো কম্প্রোমাইজ করি না কোনো জিনিসে। সামনে শীতকাল, স্কিন ড্রাই হতে বাধ্য, কিন্তু আমরা যদি সবাই ভিভেল গ্লিসারিন সাবান ইউজ করি তাহলে আমাদের স্কিন থাকবে নরম এবং ময়শ্চারাইজড, কারণ এর মধ্যে রয়েছে আলমন্ড অয়েল এবং গ্লিসারিন। রেডি মিতালি, স্টার্ট।
প্রত্যেকটা প্লেট পরপর কত? বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চায় চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই ওকে, তোমার দেখা নাই মিতালি খেলাটা শেষ করেছে 1 মিনিট 17 সেকেন্ডে। ভেরি গুড। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মিতালি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সায়ন্তী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে কমলা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে গার্গী 5 পয়েন্টস। মিতালি পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। শান্তি, টিভি ক্যাবিনেট। শান্তির জন্য টিভি ক্যাবিনেট। কমলার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। গার্গীর পছন্দ সেন্টার টেবিল। এই রাউন্ডে হাই স্কোরার মিতালি। মিতালি, তোমার জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নেহা। শুভ বিজয়া। শুভ বিজয়, তোমাকে থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। বাড়ি বা ঘরের ছবি এসছে, তো এমন একটা গান গাইবে যেটা আমাদের বাড়ি বা ঘর শব্দটা আছে। বলো মিতালি। কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো আমার, শোনো মহাশয়, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা গান হয়ে যাক। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস প্যাড। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো মিতালি। যেতে যেতে পথে হলো দেরি। যেতে যেতে পথে 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস প্যাড। প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। চাঁদের ছবি এসছে, চাঁদ দিয়ে একটা গান শোনাতে হবে। বলো মিতালি। চাঁদ কেন আসে না আমার ঘরে? একদম 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈব, বসন্ত বাতাসে সৈব, বসন্ত বাতাসে। গানের কথা অনুযায়ী কোন শব্দ দিয়ে বন্ধুকে বোঝানো হয়েছে? বলো শান্তি। সই। হ্যাঁ, 5 পয়েন্টস।
সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে কি সুন্দর শাড়ি। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। কমলা, हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो। একদম 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। हरि ओम हरि 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 हम है कोई तो मारो यारो रब की दुआ से अब भी खुशी है चूर नशे में ये जिंदगी है। এই রাউন্ডে হাই স্কোরার মিতালি 15 পয়েন্ট। কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল মিতালি। আজ যখন আমরা স্নেহাকে পেয়েছি এই রাউন্ডে, তখন স্নেহাকে আমরা ছাড়বো না, স্নেহাকে আমরা থার্ড রাউন্ডে রেখে দেবো এবং থার্ড রাউন্ডে আমাদের খেলাতে হেল্প করবে স্নেহা। একদম। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্নেহা তো আমাদের রয়েছেই, এটা আমাদের হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোনে গান বাজবে, কিন্তু স্নেহা যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। সময় পাবে 1 মিনিট। প্রত্যেকটা সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। গার্গী হেডফোন পড়ো। সব কাস্টমাররা স্টুডিওতে সে কি বলে? खींच मेरी फोटो तू खींच मेरी फोटो पिया। স্টার্ট স্নেহা। ছবি ছবি সবজি আলো 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 ক্যামেরা 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 খবর 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 জনতা 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 সহসা জনতা জনতা অন্য কিছু বলো। যে দুটো পারোনি শোনো এবার। ছবি আর জনতা, তিনটে পেয়েছো 6 পয়েন্টস। ডায়াবেটিস রোগীরা তোমার কাছে এসে কি বলে? আমি কলকাতা রসগোল্লা। স্টার্ট স্নেহা। চিনি চিনি ওষুধ ওষুধ খাবার খাবার মিষ্টি মিষ্টি উচিত 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 ভেরি গুড 10 পয়েন্টস কমলা। এই মঞ্চে দাঁড়িয়ে সবাইকে কি বলতে চাও? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না শোনো এবার। আসে, তবে একলা লড়াই। চলো রে, তবে একলা চলো লড়াই চলো লড়াই ললাট লড়াই লড়াই এ, তবে একলা চলো নাচ চলো একলা কাজ চলো, নাচ নাচ চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না ইচ্ছে আসে, ইচ্ছে ইচ্ছে চলো রে। ডাক্তার ডাক্তার ঠাট্টা মন মই মন যেটা পারোনি সেটা ডাক্তার
আর মন। শান্তি 3টে পেয়েছো, 6 পয়েন্টস। জেরক্স মেশিনে যখন পেপার আটকে যায় কি বলো? কাম সাচ্ছে, কাম সাচ্ছে। স্টার্ট না। বিয়ে 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 বিয়ে, টাকা টাকা, শ্বশুর শ্বশুর গয়না গয়না পরোটা, দোকান দোকান সুহাগ, দোকান দোকান যে 3টে পারোনি শুনে নাও। শ্বশুর গয়না দোকান। 2টো পেরেছো, 4 পয়েন্টস। থ্যাংক ইউ স্নেহা, ভালো থেকো, দেখা হবে আবার। সবাইকে অল দ্য বেস্ট, টাটা। এই রাউন্ডে হাই স্কোরার কমলা 10 পয়েন্টস। কমলার জন্য সানফিস্ট মারিলাইটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। কমলার জন্য খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। সেকেন্ড পজিশনে আছে দুজন, গার্গী এবং শান্তি, দুজনেই 6 পয়েন্টস। শান্তির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ওকে, গার্গীর জন্য ইলেকট্রিক তান্দুর। থার্ড পজিশনে আছে মিতালি, 4 পয়েন্টস। মিতালির জন্য রয়েছে সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে ডিনার সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। 3টে শব্দ পরপর দেখতে পাচ্ছ, পাপড়ি, লবঙ্গ, অঙ্কন। পরপর 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নেবে, দিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো মিতালি। পালঙ্ক, বোঝাও। পাপড়ি পা, লবঙ্গ ল, অঙ্কনের ইঙ্গয়ে কয়ে, পালঙ্ক। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু জাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাঁ দিকে একটি ছবি আছে, ডান দিকে 3টে ছবি আছে। ডান দিকের কোন ছবির সাথে বাঁ দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো কমলা। চাঁদমালা, বোঝাও। চাঁদ মালা। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। কৌতূহল থেকে কত মনে তৈরি হয় 7টি তারা আকাশে, চিহ্ন অচেনা নয়। এবার বলো শান্তি। ধ্রুবতারা। দেখে নি প্রশ্ন, কৌতূহল থেকে কত মনে তৈরি হয়, মনে সবসময় প্রশ্ন তৈরি হয় কৌতূহল থেকে। 7টি তারা আকাশে, চিহ্ন অচেনা নয়, সপ্তর্ষি মণ্ডল, 7টা তারা থাকে এবং সেটা দেখতে হয় প্রশ্নবোধক চিহ্ন, তাই জন্যে প্রশ্ন। -10 শান্তি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে DSLR ক্যামেরা। পাশাপাশি ক্লু, করব না ভয়, হবেই হবে জয়। ওপর নিচের ক্লু, কথা যত জানতে পাই
দিদিদের বলি তাই। এবার বলো কমলা। সাহস অসাধারণ। 20 পয়েন্টস, সঙ্গে ডিএসএলআর ক্যামেরা। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। শেষ প্রশ্ন, প্রথম সুযোগে যদি খেলো তাহলে 30 পয়েন্ট পাবে, ভুল করলে -20 হয়ে যাবে। দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে দুজন আছেন। কমলা স্কোর 65, মিতালি স্কোর 59। সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করবে। কয় জফলা আকার দেওয়া রয়েছে এবং বয়শূন্যরা দেওয়া আছে। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগে খেলবো। দেখো এক একটা অক্ষর যোগ হবে, সেখানে দুটো অক্ষর যোগ হচ্ছে, ময় হর্ষই এবং চয় একার। এবার বলো কমলা। মিউজিক্যাল চেয়ার। কমলা বলছে মিউজিক্যাল চেয়ার। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখা যাক। 20 পয়েন্টস, সঙ্গে ওটিজি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকের দিদি নাম্বার 1 কমলা সাহা উইথ 85 পয়েন্টস। এটা তোমার মেমেন্টো শান্তি, এটা মিতালির, এটা তোমার কার্গে। উইনারের ট্রফি কমলার। দিদি নাম্বার 1 এর বাজ, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশ, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, নিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, ভিভেল গ্লিসারিন সাবানের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার, নিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। দেখা হবে আগামীকাল, ভালো থাকবেন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।